ফড়িংয়ের গল্প। তখন সময়টা ছিল গ্রীষ্মকাল। চারিদিকে রোদ ঝলমল করছে। এক ফড়িং নরম সবুজ ঘাসের ওপর আরাম করে বসে ঘাস খাচ্ছে। আহা হা, কি সুন্দর চারিদিক, রোদ ঝলমল করছে। আমার প্রিয় গরমকাল এসে গেছে, শুধু ঘাস আর ফল খাবো। আর আনন্দে গরমকালটা উপভোগ করব। এই হলো এক অলস ফড়িংয়ের গল্প। ওর কাজ না করে শুধু ঘুমাতে ভালোবাসতো, আর খিদে পেলে গাছের ফল খেত। আর সারাদিন নদীর জলে ভেসে ভেসে গান গেয়ে বেড়াতো। ওর কোনো কাজ করতে ভালো লাগতো না। ওর গরমকাল ছিল খুব পছন্দের। সেই তৃণভূমিতে বেশ কিছু পিঁপড়ে থাকতো। প্রতিদিন সূর্য ওঠার সাথে সাথেই তারা দল বেঁধে চাষের জমির দিকে যেত। তারা কঠিন পরিশ্রম করত। তারা মাথায় করে ভারী শস্যদানা বয়ে নিয়ে যেত, আর তারা গমের শস্যদানাগুলো খুব যত্ন সহকারে তাদের গর্তের মধ্যে ফেলতো, আর সেগুলো তারা জমা করত ভবিষ্যতের জন্য। এইভাবেই দিন কাটতে লাগলো, আর ফড়িং মহাশয় আনন্দে গান করে নেচে নেচে সারাদিন কোনো পরিশ্রম না করে শুয়ে শুয়ে দিন কাটাতে লাগলো। সে ছিল খুব অলস। তার ভবিষ্যতের কোনো পরিকল্পনাই ছিল না। প্রতিদিনের মতো পিঁপড়েরা আজকেও মাথায় করে শস্যদানা বয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু একটা ছোট্ট পিঁপড়ে শস্যদানার ভার সামলাতে না পেরে পড়ে গেল। আমার পাটা গেল, আমার পাটা গেল। ওহো, কি হলো তোমার? তুমি কি ঠিক আছো? আমার পায়ে লেগেছে, আমি হাঁটতে পারবো না। ঠিক আছে, আমি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেবো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ, কিন্তু আগে বলো, তোমরা এত কষ্ট কেন করছো? এগুলো বয়ে নিয়ে যাচ্ছ কেন? এগুলো তো এখানেই খেয়ে নিতে পারো, তাহলে এত পরিশ্রম করতে হয় না তোমাদের। আরে না না, আমি এগুলো এখন খাবো না। আমরা তো এগুলো বয়ে নিয়ে যাচ্ছি কারণ আমরা এগুলো জমা করছি আমাদের বাসায়, যাতে শীতকাল এলে আমাদের কষ্ট করতে না হয়। শীতকাল? শীতকাল আসতে তো এখনো অনেক বাকি। আর শীতকালের জন্য এখন থেকে ভেবে কি হবে? তখন কিছু না কিছু খাবার নিশ্চয়ই পাওয়া যাবে। তোমরা তো খুব বোকা পিঁপড়েরা দেখছি, তোমরা এই গরমকালটার মজাই নিচ্ছ না। না না, আমরা বোকা নই। কিছুদিনের মধ্যেই গরমকাল চলে যাবে আর শীত নেমে আসবে। তখন কোনো ফল আর শস্য থাকবে না। তাই আগে থেকেই আমাদের খাবার সঞ্চয় করে রাখতে হবে, না হলে আমরা না খেয়ে মরে যাব। আর তোমারও খাবার জমিয়ে রাখা উচিত। এইসব ফল আর সবুজ ঘাস বেশি দিন কিন্তু থাকবে না। আরে আমি তো তোমাদের থেকে অনেক বড়, আমি এটা কয়েকদিনের মধ্যেই করে ফেলবো। তোমরা তো খুবই ছোট, তোমাদের খাবার জোগাড় করতে অনেক দিন সময় লেগে যাবে। ততদিন আমি গরমকালের মজা নেব, সবুজ ঘাস খাবো, নদীর ফুরফুরে হাওয়ায় ঘুরে বেড়াবো। পিঁপড়েরা বুঝতে পারলো ফড়িং তাদের কথা শুনবে না, তাই তারা তাকে বিদায় জানিয়ে নিজেদের কাজে মন দিল। এখন চলো, তোমাকে আমি তোমার বাড়িতে দিয়ে আসি। তারপর ফড়িং বাচ্চা পিঁপড়েকে পিঠে বসিয়ে উড়ে গেল। বাচ্চা পিঁপড়েটি এত আনন্দ কোনোদিন পায়নি। হাওয়ায় উড়তে তার খুব মজা লাগে। তার ওপর থেকে নিচের দৃশ্য দেখতে খুব ভালো লাগে। ও সবুজ মাঠ দেখতে পায়, নদী দেখতে পায়,
যেগুলো ও এর আগে কখনোই দেখেনি। বাড়ি পৌঁছানোর পর ফড়িং দেখলো পিঁপড়েরা একটা বড় গর্তের মধ্যে বেশ কিছু খাবার ফেলছে। ফড়িং তো এটা দেখে অবাক হয়ে গেল। ও নিচে বসলো আর বাচ্চা পিঁপড়েটা ওর পিঠ থেকে নেমে গেল। ধন্যবাদ শ্রীমান ফড়িং। আরে না না, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আশা করি তোমার খুব মজা লেগেছে। এবার আমি আসি। তুমি কিন্তু তোমার পায়ের খেয়াল রাখবে। এই যে শ্রীমান ফড়িং, তুমি কি খাবার সঞ্চয় করা শুরু করেছো? তুমি কিন্তু শীতকালে কোনো খাবার পাবে না। ও, আমি অনেক বড় আর শক্তিশালী। শীতকালে আমি কিছু না কিছু ব্যবস্থা একটা ঠিক করেই নেব। আর কালকের কথা আজকে ভেবে কি হবে? এইভাবে দিন পেরোতে থাকে। আস্তে আস্তে গ্রীষ্মকাল যাবার সময় হয়ে আসে। হাওয়া বইতে থাকে, গাছের পাতা ঝরে পড়ে, কিন্তু ফড়িংয়ের সেদিকে কোনো খেয়াল নেই। সে শুধু শুয়ে শুয়ে গান গাইতে থাকে। অবশেষে শীত নেমে আসে। চারিদিকে বরফ পড়তে থাকে। গাছে একটাও পাতা দেখতে পাওয়া যায় না। সবুজ ঘাস বরফে ঢেকে যায়। ফড়িং তখন চারিদিকে খোঁজে, কিন্তু কোথাও সে খাবার খুঁজে পায় না। সে খুব দুর্বল হয়ে পড়ে। ওর খিদে পেলেও খাবার মতো কিছুই পায় না, তাই সে খুব দুর্বল হয়ে পড়ে। ও ঠান্ডায় কাঁপতে থাকে। আর তখন তার মনে পড়ে পিঁপড়েদের কথা। ওর তখন মনে পড়ে পিঁপড়েরা তাদের বাসার মধ্যে খাবার সঞ্চয় করে রেখেছিল। তাই ফড়িং মনে মনে ভাবে সে পিঁপড়েদের কাছে যাবে আর তার জন্য খাবার চাইবে। পিঁপড়েরা, আমার কথা কি শুনতে পাচ্ছ? কে? আরে ফড়িং যে, কি হয়েছে তোমার? আমার খুব খিদে পেয়েছে। তোমাদের থেকে কিছু খাবার কি আমাকে একটু দেবে? নাহলে আমি মরেই যাব। কেন? তুমি তো বলেছিলে শীতকাল আসতে অনেক দেরি, আর তুমি খাবার সঞ্চয় করে রাখোনি কেন? তখন তো আমাদের উপর খুব হেসেছিলে। তুমি তো বলেছো কালকের কথা আজ ভেবে লাভ নেই। তোমাকে তো আগেই বলেছিলাম শীতকালে কোনো সবুজ পাতা থাকবে না। তুমি কেন খাবার সঞ্চয় করে রাখোনি? হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি খুব ভুল করেছি। আমার শীতের জন্য খাবার জোগাড় করে রাখা দরকার ছিল। দয়া করে তুমি আমাকে কিছু খেতে দাও। বাইরের আওয়াজ শুনে ছোট পিঁপড়েটা বেরিয়ে আসে আর সে ফড়িংকে দেখে চিনতে পারে। সে দেখে ফড়িংটি ক্লান্ত ও দুর্বল হয়ে নিচে পড়ে যায়। সে তখন তাদের জানায় সে একবার পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিল আর ফড়িংটি তাকে কিভাবে সাহায্য করেছিল। মা, আমি যখন একবার পড়ে গেছিলাম তখন আমার পায়ে চোট লেগেছিল। আমি হাঁটতে পারছিলাম না। তখন এই ফড়িং আমাকে আমাদের বাসায় উড়িয়ে নিয়ে এসেছিল। আমাদের একে সাহায্য করা দরকার মা। তখন সবাই মিলে ফড়িংকে তাদের গুহায় নিয়ে আসে আর আগুনের কাছে এনে তাকে গরম রাখার চেষ্টা করে। আর গরম তাপ পেয়ে ফড়িংটা আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। আর পিঁপড়েরা ওকে কিছু খেতে দেয়। নাও, এবার এগুলো একটু খেয়ে নাও। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। আর তারপর ফড়িং আবারও সুস্থ হয়ে ওঠে। ধন্যবাদ, ধন্যবাদ পিঁপড়েরা। তোমরা আমাকে অনেক সাহায্য করেছো। তুমি অনেক দয়ালু। ছোট পিঁপড়েটিকে তুমি সাহায্য করেছিলে, তাই আমরাও এই শীতকালে তোমাকে খাবার দিয়ে সাহায্য করলাম। কিন্তু ভবিষ্যতে এই ভুল আর কখনো করবে না। মনে রাখবে, সবসময় ভবিষ্যতের জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে। হ্যাঁ, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনোই আলসেমি করব না। আমি সবসময় আগে থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকব।
আমার এই ছোট ছোট গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।